সুনামগঞ্জে গ্রাম পর্যায়ে ডিলার না থাকায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল না পৌঁছানোর অভিযোগ, ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষা। মানুষ অতিরিক্ত বেশি, চাল হয় না, বুঝে না গিয়া অনেক মানুষ কইতে গিয়ে ওরা পাতারে ডুবতে রাখছে, ওরা চাল নিয়ে যায়। হবিগঞ্জে পানিতে তলিয়ে ধানে পচন, কেটে ফেলতে হচ্ছে হাজার হাজার হেক্টর জমির ধান। কি করেছিল মানুষ চলার কোনো পথ নাই। আমি আজকে আমার একজনের জমির ধান কাটাইছি। এই বছর মাটির কাজটা করেছিল, কিন্তু বাঁধ ওভারফ্লো হওয়ার কারণে সেই বাঁধটা ভেঙে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এবার দক্ষিণাঞ্চলের 5 জেলায় ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। দিশেহারা কৃষক, সংক্রমণ ছড়ানো বন্ধে পদক্ষেপ নেয়ার তাগিদ কৃষিবিদদের। দেশের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা। আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান তা আপনি দরজাটা খুলে দেন, আবু বাটা তুমি সামনে দাঁড়িয়ে চলে আসেন। স্বজনদের আহ্বানেও আত্মসমর্পণে সাড়া দেয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আস্তানার জঙ্গিরা। দ্বিতীয় দিনের মতো চলছে সোয়াতের অভিযান। ঢাকার কামরাঙ্গীর চর থেকে অপহরণের 24 দিন পর জুরাইন থেকে উদ্ধার করা হলো শিশু সুমাইয়াকে। এক নারী সহ 2 জন গ্রেফতার। এবং স্থানান্তর জটিলতার কারণে 1,500 কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল, দাবি চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের। ক্ষতিপূরণ না দিলে বিসিকের বিরুদ্ধে মামলার হুমকি। সরকার সুনামগঞ্জের হাওড়াঞ্চলে খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিলেও পর্যাপ্ত সংখ্যক ডিলার না থাকায় এর সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। ডিলার সংখ্যা বাড়ানো সহ ইউনিয়ন পর্যায়ে ওএমএস সুবিধা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। এদিকে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জানিয়েছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই ওএমএস এর চাল ও আটা সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা শহরের নির্দিষ্ট ডিলার অফিসের সামনে লাইনে বসে থাকতে দেখা যায় সুনামগঞ্জের হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের। ইউনিয়ন পর্যায়ে ডিলার না থাকায় চাল ও আটার জন্য গাড়ি ভাড়া দিয়ে উপজেলা শহরে আসতে হয় বলে অভিযোগ তাদের। এছাড়া শহরবাসীর সঙ্গে প্রতিযোগিতা করে চাল ও আটা সংগ্রহ অনেক সময়ই অসম্ভব হয়ে পড়ে বলে জানান তারা। গাঁও সেন্টার নাই দেখে আমরা শহর আইসি চাউলের লাগ, আমরা গাঁও জৈতুন সেন্টারে গেছি ভালো হয়েছে। এখন আমরা একটা সুবিধা করে দেব, আমরা বাদুরপুর তো নিয়ে যাই, এখানে আমরা চাল নিতাম পারি না। মানুষ অতিরিক্ত বেশি, চাল হয় না, বুঝে না গিয়া অনেক মানুষ কইতে গিয়ে ওরা পাতারে ডুবতে রাখছে, ওরা চাল নিয়ে যায় আর আমরা পিছনে হয়ে যায় বাদে আমরা কই আমরা চাল দিয়ে দেন, চাল অফিসের চাল নাই। বুধবার জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সুবিধার জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দেন। এই কর্মসূচির আওতায় জেলার 36,000 দুর্গত মানুষের মাঝে চাল ও আটা বিক্রি করা হবে। 27 তারিখ থেকে আমরা প্রতি ডিলারের মাধ্যমে 2 মেট্রিক টন করে চাল বিক্রির সিদ্ধান্ত দিয়েছি। তাছাড়া খাদ্য বান্ধব কর্মসূচিও এপ্রিল মাসে চলমান আছে। ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকেও আরো 1,50,000 ফ্যামিলিকে প্রতি মাসে 30 কেজি করে ক্ষতিগ্রস্ত কৃষক এবং প্রান্তিক ফ্যামিলিকে সহযোগিতা দেওয়ার কর্মসূচিও চলমান আছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। তবে এখনো পানিতে তলিয়ে আছে হাওড়ের 1.5 লাখ হেক্টর জমির ধান। সময় সংবাদ, সুনামগঞ্জ। সুনামগঞ্জের হাওড়াঞ্চলের পানিতে অ্যামোনিয়া বা নাইট্রেটের উপস্থিতি পাওয়া যায়নি। অপরিপক্ক ধান পচে অক্সিজেনের অভাব হওয়ায় হাওড়াঞ্চলে মাছে মড়ক দেখা দেয়। সুনামগঞ্জ ও নেত্রকোনার বেশ কয়েকটি হাওরের নমুনা পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের গবেষকরা এ তথ্য জানান। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরের পানিতে দূষণের মাত্রা কমেছে।
পানির পিএইচ অক্সিজেনের রেঞ্জ যথাক্রমে 6.66, 6.83 এবং 4.30 থেকে 4.76 ছিল, যা স্বাভাবিক মাত্রার চেয়ে কম। পানির তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পানিতে কোনো অ্যামোনিয়া বা নাইট্রেটের উপস্থিতি পাওয়া যায়নি। অপরিপক্ক ধানের কার্বোহাইড্রেট পচনের জন্য পানিতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়। এতে করে হাওরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং মাছের মৃত্যু ঘটে। আকস্মিক বন্যায় পোকামাকড়গুলো ভেসে হাওরের পাড়ের কাছাকাছি চলে আসে, এতে করে হাঁস সহজে এগুলো খেতে পারে। স্থানীয় জনগণের মতে পোকামাকড়গুলো থেকে বিষাক্ত পোকামাকড় খাওয়ার কারণে হাঁসের মৃত্যু হয়েছে। হবিগঞ্জের লাখাইয়ে পানিতে তলিয়ে যাওয়া বিস্তীর্ণ এলাকার ধানে পচন ধরায় কাটতে শুরু করেছেন কৃষকরা। ক্ষতির মুখে পড়ায় দিশেহারা তারা। কৃষি বিভাগ জানায়, চলতি বছর উপজেলার 14,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এরই মধ্যে উপজেলার 8টি ইউনিয়নে 12,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পচন ধরায় হাওর থেকে কাঁচা ও আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, লাখাইয়ের হেলারকান্দি এলাকায় বাঁধ নির্মাণ না করায় এ ফসলহানি ঘটেছে। তবে সরকার 3 কোটি টাকা বরাদ্দ দিলেও আগাম বন্যার কারণে বাঁধটি নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী বা প্রোটেকশনের জন্য ব্লক দিয়ে স্থায়ী মাটির কাজও হবে, সাথে সাথে ব্লক দিয়ে স্থায়ী বা প্রোটেকশন হবে এবং সেই কাজের মেয়াদ আগামী বছর জুনে এই কাজটা শেষ হবে। এইভাবে আমাদের প্ল্যান ছিল এবং এবছর মাটির কাজটা করেছিল, কিন্তু বাঁধ ওভারফ্লো হওয়ার কারণে সেই বাঁধটা ভেঙে গেছে। গমের পর এবার দক্ষিণাঞ্চলের খুলনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল ও যশোরে ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে ছত্রাকনাশক ছিটিয়েও রোধ করা যাচ্ছে না ব্লাস্টের সংক্রমণ। ভয়াবহ এ রোগের সংক্রমণ যাতে অন্য এলাকায় ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। সাতক্ষীরার মমতাজ আহমেদ বাপি ও চুয়াডাঙ্গার আলী আশরাফকে সঙ্গে নিয়ে শুভ খানের রিপোর্ট। আর কদিন পর শুরু হবে বোরো ধান মারাই মৌসুম। সবুজ বর্ণ ফিকে হয়ে সোনালী বর্ণ ধারণ করতে শুরু করেছে মাঠের ধান। পাকা ধানে গোলা ভরার স্বপ্নে কৃষক যখন বিভোর, ঠিক তখনই দক্ষিণাঞ্চলের 5 জেলায় দেখা দিয়েছে ভয়াবহ ব্লাস্ট রোগের সংক্রমণ। ছত্রাকজনিত এ রোগের আক্রমণে ধানের শীষ সাদা এবং পাতা ধূসর বর্ণ ধারণ করছে। শুকিয়ে চিটায় পরিণত হচ্ছে ধান। খুলনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও যশোর জেলায় এবছর ধানে ব্লাস্টের সংক্রমণ ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 5 জেলায় ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে অন্তত 1100 হেক্টর জমির ধান। শেষ সময়ে এসে ধানে ব্লাস্টের সংক্রমণ দেখা দেয় দিশেহারা কৃষকেরা। ধানের মাঝখান থেকে যেখান থেকে থোড় বের হচ্ছে ওইখান থেকে বসন্ত রোগের মতন কালো হয়ে কেটে যাচ্ছে, যার কারণে ধানে আর রস টস পাচ্ছে না, ধান শুকায় যাচ্ছে। আমি 5 বিঘি ভুঁই ধান করেছি, তা এখন দেখতেছি আমি 5 মণ ধান বাড়ি আনতে পারতেছি না। 50-60 বছরের ভেতরে এমন ক্ষতি দেখা যায়নি। গমের পর প্রধান খাদ্য ধানে ব্লাস্টের সংক্রমণ ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন কৃষি বিজ্ঞানীরা। যখন শীষে আক্রমণ হয়, ছত্রাকনাশক দিয়ে কোনো উপকার হয় না। সম্মিলিত একটা প্রয়াস নেওয়া উচিত, একটি জরুরি ব্যবস্থা নেওয়া উচিত এই ব্লাস্ট প্রতিরোধে, কারণ এটা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য আমি মনে করি একটি বড় রকমের চ্যালেঞ্জ। এই ব্লাস্টটা কোনো অবস্থাতে যাতে অন্যান্য এলাকায় এইভাবে না ছড়িয়ে পড়ে, তার জন্য আমাদেরকে সত্তর ব্যবস্থা নিতে হবে। 2016 সালে মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে 8 জেলার 15,000 হেক্টর জমিতে ব্লাস্ট রোগের সংক্রমণে গমের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই এলাকার প্রায় 80 থেকে 90% গমের আবাদ কমে যায়। এমন অবস্থায় ওই অঞ্চলে ব্লাস্ট সংক্রমণ ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি কৃষকদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বিচ্ছিন্ন দ্বীপ মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে। মহেশখালীবাসীর সার্বিক আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখবে। আমি মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী হিসেবে ঘোষণা করছি। জলবায়ু পরিবর্তনের ফলে যে অসুবিধাটা দেশের মানুষের হতে পারে বা কখনো আবহাওয়া খারাপ হলে সেই তথ্যটাও যেন খুব সহজে দ্রুত পেয়ে তার জন্য যথেষ্ট ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রেও এই ডিজিটাল পদ্ধতি বিরাট অবদান রাখবে। সেই সব দিকে লক্ষ্য রেখে আমরা যে হাই স্পিড ইন্টারনেট সুবিধা মহেশখালীর মতো দ্বীপে আমরা করতে পারছি,
সেজন্য সত্যি আমি খুব আনন্দিত এবং আমি মহেশখালীবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই যে এই অঞ্চলের উন্নয়নে সব রকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তাতে ওই অঞ্চলের মানুষ তারা আরো উন্নত মানের শিক্ষার সুযোগ পাবে, চিকিৎসা সেবার সুযোগ পাবে, তাদের কর্মসংস্থানের সুবিধা হবে, আর ওই দ্বীপে বসেই বিশ্বটা তাদের হাতের মুঠোয় চলে আসবে। সারা বিশ্বকে তারা জানতে পারবে, দেশে বিদেশে যোগাযোগ রাখতে পারবে। কিন্তু এই যে সুযোগটা আজকে সৃষ্টি হয়ে যাচ্ছে মহেশখালী অঞ্চলের মানুষের জন্য, তবে এটা শুধু মহেশখালী না, আমরা পর্যায়ক্রমিকভাবে আরো এরকম যে সমস্ত বিচ্ছিন্ন এলাকা আছে সেই সব এলাকায়ও আমরা এই ডিজিটাল পদ্ধতিটা চালু করে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। একটি বেসরকারি সংস্থার আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নিতে বুধবার রাতে ঢাকায় আসেন ডেভিড ক্যামেরন। গত বছর 23 জুন যুক্তরাজ্য অনুষ্ঠিত গণভোটে ইইউ থেকে দেশটির বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ডেভিড ক্যামেরন। দুপুরের সময় আরো থাকছে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির মামলায় রেলের সাবেক জিএম মৃধা সহ 3 কর্মকর্তার 4 বছর করে কারাদণ্ড, 5 আসামি খালাস। এবং বিচার নিয়ে সন্তুষ্ট হলেও নারায়ণগঞ্জের 7 খুনের 3 বছরেও অসহায় নিহত অনেকের পরিবার, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন। দ্বিতীয় দিনের মতো চলছে চাঁপাই নবাবগঞ্জের জঙ্গি আস্তানায় সোয়াত ও কাউন্টার টেররিজমের অভিযান। যোগ দিয়েছে বোম ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার জন্য পুরো এলাকায় এখনো বহাল রয়েছে 144 ধারা। সকালে অপারেশন ইগল হান্টের শুরুতেই বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা চালায় সোয়াতের সদস্যরা। এ সময় কয়েক দফা গুলি ও বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বাড়ির ভেতর থেকে। এর আগে মঙ্গলবার রাতে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঝিন্টু হাজির বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে সন্ধ্যায় অভিযান শুরুর আগে বাড়িটির ভেতরে থাকা আবু ও তার পরিবারের সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানায় তাদের স্বজনরা, যদিও এতে কেউ সাড়া দেয়নি বলে জানান তারা। পরে সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান শুরু করেন। 2 ঘন্টা অভিযান চলার পর রাত 9টায় প্রথম দিনের মতো অপারেশন স্থগিত ঘোষণা করেন কাউন্টার টেররিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার। কথা বলেনি এখনো, আমরাই কথা বলি। সমর্পণ করবে না, আমরা জানি না তো বলতে। কি বলেছেন আপনারা? কি বলেছেন? আপনার ছেলে দুটাকে লিয়েছেন, আমরা দেখবো বা আমরা নিয়ে যাবো। আপনি দরজাটা খুলে দেন, আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান তা আপনি দরজাটা খুলে দেন। আবু বাটা তুমি সামনে দাঁড়িয়ে চলে এসেন। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। অভিযানের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। রকি, আপনি জানেন যে গতকাল থেকে এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যে জঙ্গি আস্তানা সন্দেহে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছিল, সেখানে 6:30টার দিকে অভিযান পরিচালনা শুরু করেছেন সোয়াত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূলত সেই অভিযানটি স্থগিত করা হলেও আজ সকাল 9:15 থেকে আবারও সোয়াত এবং কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এই অভিযানটি শুরু করেছেন এবং অভিযানটি শুরু করার পর থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা থেমে থেমে গোলের আওয়াজ পাচ্ছি এবং বেশ কিছুক্ষণ পরপর থেমে থেমে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য আওয়াজও আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। তো গণমাধ্যম কর্মীরা সহ গ্রামবাসী এবং উৎসুক যারা রয়েছেন তাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং বারবার কিন্তু মাইকেও সেই কথা বলা হয়েছে। তো আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু ঘটনাস্থল থেকে
আধা কিলোমিটার দূরে অবস্থান করছি এবং এখান থেকেও কিন্তু আমরা শুনতে পাচ্ছি 2 মিনিট আগেও আমরা দেখছিলাম যে এখানে একটি বড় ধরনের বিস্ফোরক দ্রব্য ফোটার আওয়াজ আমরা পাচ্ছিলাম। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে এখন পর্যন্ত যেটি বলছেন যে অভিযান এখনো পরিচালনা করছেন সোয়াত এবং কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা, তারা এখনো অভিযান শেষ করেনি। তবে কয়টা নাগাদ এই অভিযান শেষ হবে এই বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলতে রাজি হয়নি এবং বলেছেন যে এই যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে মূলত তারা ধারণা করছেন যে এখানে আবু, তার স্ত্রী, তার এক মেয়ে সহ আরো কয়েকজন জঙ্গি সদস্য এখানে থাকতে পারে বলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধারণা করছেন। তারা এখন থেকে 1 ঘন্টা আগে মাইকিং করে জঙ্গি সদস্য বাড়িতে যেসব সদস্যরা রয়েছেন তাদেরকে আত্মসমর্পণ করার জন্য শেষবারের মতো অনুরোধ জানান। তা সেখান থেকে কোনো সাড়া না পাওয়ার কারণে কিন্তু তারা আবারও অভিযান শুরু করেন এবং এখন পর্যন্ত সেই অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাঝে মাঝেই গুলির আওয়াজ পাচ্ছি এবং থেমে থেমে সেই আওয়াজটি কিন্তু বিশাল আকার ধারণ করছে এবং সবার মধ্যে কিন্তু আশেপাশের মানুষজনের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে এবং আতঙ্ক তাদের মধ্যে কিন্তু দেখা দিয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেটা জেনেছি যে এই আবু এই গ্রামেই বাস করতেন। তার বাড়ি থেকে বছরখানেক আগে তার বাবা তাকে বের করে দেওয়ার পরে তিনি এখানে ঝন্টু হাজির বাড়িতে গেল 6 মাস হলো অবস্থান করছেন এবং তার স্ত্রী 2 সন্তান সহ তিনি এখানেই থাকতেন। এলাকাবাসী যেটি বলছেন এখন পর্যন্ত যে তার শেষের দিকে তার বেশ কিছু আচরণ সন্দেহজনক হওয়ার কারণে মূলত তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সে মূলত মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি রিচার্ড। তো আসলে আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা তখনই বলতে পারবো যে ভিতরে কি পরিমাণ আসলে বিস্ফোরক দ্রব্য বা জঙ্গি রয়েছে বা কয়জন এই অবস্থানে মারা গেল কিনা বা কি অবস্থা। তো আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে যখন এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবেন তখন আমরা বিষয়টি নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে পারব। তবে একটু শেষ কথায় বলে রাখি, এখানে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। যেমন অ্যাম্বুলেন্সের পাশাপাশি কিন্তু আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের দেখেছি যে এখানে সতর্ক অবস্থায় রয়েছেন। যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে তারা কিন্তু এই লাশ টানার প্রয়োজনেও কিন্তু কাজে লাগাবেন। সেজন্য কিন্তু ডোমকেও আমরা দেখেছি এই ঘটনাস্থলে সকাল থেকেই। তো এই ছিল টিচার আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যে জঙ্গি আস্তানায় অভিযান চলছে তার সর্বশেষ খবর। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে অভিযান চলছে সেই অভিযানের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল উড়ে চলো দুরন্ত গতিতে। যারা গণ আন্দোলন করে ব্যর্থ হয়েছে তাদের পক্ষে জাতীয় নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যে কোনো ইস্যুতে মিথ্যাচার করা বিএনপির বদভ্যাসে পরিণত হয়েছে। রাজনৈতিক দল হিসেবে তাদের ক্ষয়িষ্ণু যে অবস্থা, এই অবস্থার অবসান ঘটাতে হলে তাদেরকে নির্বাচনী আসরে অবতীর্ণ হতে হবে। জাতীয় নির্বাচন হবে, তখন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা দেখবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন হবে, কোনো সরকারের অধীনেও। সরকার তখন একটা রুটিন ওয়ার্ক করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো সরকার নেই বলেই চরম দুর্যোগপূর্ণ মুহূর্তেও হাওর অধিদপ্তরের কর্মকর্তারা বিদেশ ভ্রমণের সাহস করেন। দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে গণমাধ্যমের সামনে এ মন্তব্য করেন তিনি। এ সময় মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সরকার তার চিরাচরিত যে পলিসি নীতি, যে বিরোধী দলকে তারা কোনো সভা সমিতি করতে দেবে না, এটা তারই বহিঃপ্রকাশ। এবং এখান থেকে বোঝা যায় যে গণতন্ত্রের অবস্থাটা কোন জায়গায় আছে। এখানে যে কোনো সুশাসন নেই তাই বোঝা যায়, কারণ যখন আপনার এত বড় একটা দুর্যোগ এসে উপস্থিত হয়েছে সেই সময় সেই দপ্তরের কর্মকর্তারা তারা যদি বিদেশে যান তাহলে বুঝতে হবে যে সরকার নেই। দুপুরের সময় আরো থাকছে, পাকিস্তানের বাংলাদেশ সফর স্থগিত করায় বিস্মিত বিসিবি। 2 বোর্ডের সমঝোতার বিষয়টি সত্য নয় জানালেন বোর্ড পরিচালক।
অপহরণের 24 দিন পর রাজধানীর কদমতলী থেকে 4 বছরের শিশু সুমাইয়াকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে 2 জনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে তারা। তবে কি উদ্দেশ্যে সুমাইয়াকে অপহরণ করা হয়েছিল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। 2রা এপ্রিল কামরাঙ্গীর চরের নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হয় 4 বছরের শিশু সুমাইয়া। পরিচিত অপরিচিত নানা জায়গায় খোঁজ করেও সন্তানের কোনো হদিস না পেয়ে কামরাঙ্গীর চর থানায় অপহরণের মামলা করেন সুমাইয়ার বাবা। তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় বৃষ্টি ও তার বাবা সিরাজুল ইসলামকে। আটক করা হয় আরো 3 জনকে। পুলিশ জানায় সুমাইয়ার পরিবার যে বাসায় ভাড়া থাকতো সেখানে আগে ভাড়া থাকতো বৃষ্টি। ঘটনার দিন বাড়ির মালিকের সঙ্গে দেখা করার কথা বলে বাসায় আসে বৃষ্টি। এরপর থেকেই নিখোঁজ সুমাইয়া। কি উদ্দেশ্যে সুমাইয়াকে অপহরণ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। কিছুটা তথ্য এটা পেয়েছি যে সে মাঝে মধ্যেই তার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তার যাতায়াত ছিল, সে 3-4 বার গিয়েছে। তো কেন সে সুমাইয়াকে নিয়ে গিয়েছিল সে সঠিক কোনো জবাব এখনো পর্যন্ত দেয় নাই। আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আমরা নিশ্চয়ই এটার মোটিভটা কি আমরা অচিরে এটা উদ্ঘাটন করতে পারব। এদিকে নিজের সন্তানকে ফিরে পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুমাইয়ার বাবা। আমার কাছে কোনো কেউ মুক্তিপণ বা কোনো কিছুর জন্য ফোন করেনি। আমি স্যারের নির্দেশে আমি এটা মামলা করলাম। এই পর্যন্ত তো আমার বাচ্চার অনেক জায়গায় খুঁজলাম, ঢাকা শহর বহু জায়গায় খুঁজলাম। আমার কথা হলো যে এই বাংলাদেশের বুকে আমার মতো যেন কোনো মা বাবার বুক খালি না হয়। পুলিশ প্রশাসন যারা আছে সবার কাজে আমি সন্তুষ্ট। পারিবারিক কলহের কারণে বৃষ্টির পরিবারকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও জানান সুমাইয়ার বাবা জাকির হোসেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির 2টি মামলায় পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা সহ 3 সাবেক কর্মকর্তাকে 4 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে 5 আসামিকে। সকালে বিভাগীয় বিশেষ জজ রুহুল আমিন এর রায় দেন। রায়ে রেলের ফুয়েল চেকার নিয়োগে দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধা, অয়েল চেয়ার অফিসার গোলাম কিবরিয়া এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমানকে 2 বছর করে কারাদণ্ড এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়। একই সময় সহকারী কেমিস্ট নিয়োগ পরীক্ষায় দুর্নীতির আরেকটি মামলায় একই সাজা দেওয়া হয় তাদের। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় 5 পরীক্ষার্থীকে খালাস দেওয়া হয়েছে। 2010-11 সালে রেলওয়ে নিয়োগ পরীক্ষার খাতায় অকৃতকার্যদের উত্তীর্ণ করা সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। তদন্ত শেষে 2012 সালে তাদের বিরুদ্ধে মামলা 2টি করেন দুদক। পরে 36 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। ফুয়েল চেকারের মামলায়ও তারা অপরাধ প্রমাণিত, আমরা রাষ্ট্রপক্ষে অপরাধ প্রমাণ করতে পারাই আপনার দণ্ডবিধি 167 এবং 109-এ 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে, 10,000 টাকা জরিমানা আদেশ দিয়েছেন এবং যদি জরিমানা না দেয় সেক্ষেত্রে 3 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এই রায়ে সন্তুষ্ট না আমি গোলাম কিবরিয়ার পক্ষে, আমরা আপিল করব। সন্তুষ্ট না যে ধারায় অপরাধ হয়েছে বলে একটা ধারায় দিয়েছে, আরো অনেক ধারা ছিল। ইনকারেক্ট যদি হয় বেনিফিশিয়ারি যারা চাকরি নিয়েছে তাদের কেন যদি খালাস দিতে হয়, আমাকে কেন শাস্তি দেওয়া হবে? বিচার নিয়ে সন্তুষ্ট হলেও নারায়ণগঞ্জের 7 খুনের 3 বছর পরও অসহায় জীবনযাপন করছেন নিহত অনেকের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে সেই সব পরিবারের সদস্যরা। এদিকে এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 3 বছর আগে এই দিনে নারায়ণগঞ্জে অপহৃত হন আইনজীবী চন্দন সরকার, কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জন। পরে 30 এপ্রিল শীতলক্ষা নদী থেকে 7 জনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে নিহত নজরুলের স্ত্রী ও নিহত চন্দন সরকারের জামাতা আলাদা 2টি মামলা করেন। এই মামলায় গ্রেফতার হয় র্যাব 11 এর তৎকালীন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল MM রানা সহ র্যাবের 19 সদস্য। মামলা দায়েরের 33 মাস পর এই বছরের 16 জানুয়ারি রায় ঘোষণা করেন জেলা দায়রা জজ ও আদালত। রায়ে 35 আসামির মধ্যে 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। রায়ে নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করলেও সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
আমার পুতে আমার কামাই করে খাওয়ানোর লেগে চাকরি গেছে আমার হে বুঝছে না নাই আমি কি বা চলি না চলি এক আমি জানি স্বামী ছাড়া আছি মেয়ে ছোট বাচ্চা বিয়ে তো ছুঁয়ে কোনো কাজও করতে পারতাছি না। ফ্যামিলি গুলা দরিদ্র আছে আমার চাওয়া এটা সরকারি পক্ষ থেকে ওদেরকে কিছু সাহায্য করার জন্য আর কি ওই ফ্যামিলি গুলা যাতে ভালোভাবে বাঁচতে পারে। এই রায় দ্রুত কার্যকর হলে আমাদের সব পরিবারের আত্মার কিছুটা শান্তি হবে। রায় দ্রুত কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাদী নিকট আত্মীয় স্বজন দেশবাসী বিশ্ববাসী অত্যন্ত খুশি যে রায়টি অত্যন্ত নিরপেক্ষ একটি রায় হয়েছে, যথার্থ রায় হয়েছে। রায়টা যাতে দ্রুত কার্যকর হয় সেটার দিকে মানুষ তাকিয়ে আছে। 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 26 জনের মধ্যে 8 জন পলাতক রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বেকারি ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে শহরের পৌর এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় প্রতিদিনের মতো সকালে নিজ বেকারি থেকে রুটি সরবরাহ করতে শিবরামপুর এলাকায় যান ফারুক। পথে রাব্বি, রিপন ও সুমন নামে 3 যুবক তার পথ রোধ করে। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে পরপর আঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আসামিদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। দুটি ছেলে একজনের লাঠি, একটা লাঠি হাতে আর একজনের চাকু হাতে দাব যাচ্ছে। তারপর ওই গলির ভিতরে ঢোকে, আমি তখন ওই গলির মোড়ে দাঁড়া দেখি যে আমার ছোট ভাই, বন্ধু আমার এলাকারই ছোট ভাই ফারুক। তারা করেছে এটা আমরা নামগুলো পেয়ে গেছি এবং কিছু ক্লুও পেয়েছি। আমার বিশ্বাস যে আমরা শর্ট টাইমের ভিতর আমরা এই যারা একে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। আগামী 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে ডলারের দাম। সে সঙ্গে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর একথা বলেন মন্ত্রী। চলতি মাসে ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠক করবেন বলেও জানান তোফায়েল আহমেদ। রোজার মাসে যাতে পণ্যের মূল্য স্বাভাবিক থাকে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই ব্যাংকগুলোকে টাকাও দিচ্ছে, ডলার দিচ্ছে এবং যার কারণে কমে যাচ্ছে এবং আশা করি আমরা কমে যাব। সোলা সহ চাহিদার থেকে অনেক বেশি আমাদের আমদানি হয়েছে, সুতরাং বাজার স্বাভাবিক থাকবে এই ব্যাপারে আমি ইনশাল্লাহ নিশ্চয়তা দিতে পারি। সারা দেশে আমরা টিসিবির মাধ্যমে, আমাদের টিসিবি নাও টোটালি প্রস্তুত। আমাদের যে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন রমজানের 15 দিন পূর্বে শুরু হয়ে 1 মাস চলবে। এটা আমরা খোলা বাজারে ছাড়বো, এটা 1 মাস চলবে। গাজীপুরে শিক্ষক পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে বাধা দিয়ে লাঠি চার্জ করেছে পুলিশ। দুপুরে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনায় অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ জানায় টঙ্গীর আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু হারুন ও আবু বকরকে অপসারণের সিদ্ধান্ত বাতিল ও প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সড়কে যানজট শুরু হলে দুর্ভোগে পড়েন পরিবহনের যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে শিক্ষার্থীদের অভিযোগ, তাদের অবরোধ কর্মসূচি পণ্ড করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এতে 10 শিক্ষার্থী আহত হয়। পরে বিদ্যালয় ভবনের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। সাভারে চামড়া শিল্প নগরী পুরো প্রস্তুত না করে হাজারীবাগে উৎপাদন বন্ধ করে দেয়ায় 1.5 কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হয়েছে বলে দাবি করেছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। বিসিকের কাছে ক্ষতিপূরণ দাবি করে তা না দিলে আদালতে যাবেন বলে জানান সংগঠনের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে 9 দফা দাবি বাস্তবায়ন না হলে রপ্তানি এবং সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 8 তারিখ থেকে অদ্যবধি 1500 কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে এবং প্রত্যেক দিন কিন্তু আমরা শত শত কোটি টাকা আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সুতরাং এই ক্ষতিপূরণ সম্পূর্ণ বিসিককে বহন করতে হবে এবং যদি বিসিক আমাদেরকে এই ক্ষতিপূরণ না দেয় তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সম্পূর্ণ আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব। কারখানা বন্ধ থাকাকালীন সময়ে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য মালিকদেরকে সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ বরাদ্দ দিতে হবে।
2019 সালের মধ্যে শুধুমাত্র শ্রমিকদের জন্য দুটি পেশাগত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। এ সময় দেশের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার মান বিশ্বমানের না হলে তা উন্নয়নে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা জানান তিনি। পাশাপাশি দেশের শ্রমিক সমাজকে বাঁচাতে অর্থ বরাদ্দ বাড়ানোর কথাও বলেন শ্রম সচিব। শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের যাবতীয় সুযোগ সুবিধা বাড়িয়ে অসাধু মালিকদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান বক্তারা। সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালিক, ইনসাফ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সমাজ। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন সহ বিভিন্ন দাবি আদায়ে রাস্তা অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল সহ এর আশপাশের এলাকায়। এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় আছেন সহকর্মী সাদিকুর রহমান। এ বিষয়ে জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাদিক, এই পাশেই এই যে নিউ এলিফ্যান্ট রোডের যে রাস্তাটি আমি দেখতে পাচ্ছেন, আমার পাশেই হচ্ছে আপনার এই মাল্টিপ্ল্যান সেন্টার। এই মাল্টিপ্ল্যান সেন্টারের ঠিক সামনেই কিন্তু এই রাস্তাটি অবরোধ করে রেখেছে। পাশেই একটি আলিফ গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা এখানে যারা প্রায় 1 ঘন্টা যাবত এই রাস্তাটি অবরোধ করে তারা বিক্ষোভ করছে এবং তারা, আমি যেটি জানতে পেরেছি, তারা এই রাস্তা অবরোধ করার কারণ হিসেবে বলছে যে এই যে আলিফ গ্রুপের যে পোশাক কারখানাটি রয়েছে 7 তলা ভবনে, সেই এই পোশাক কারখানাটি মালিক পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে গত 1 সপ্তাহ আগে থেকে। বলা হচ্ছে যে এই আগামী 1 সপ্তাহের মধ্যেই এই কারখানাটিকে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ এই কারখানাটিকে খালি করে এই কারখানাটিকে আপনার এখানে একটি হাসপাতাল নির্মাণ করা হবে এই কারখানায়। তো এই ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু এখানে যে শ্রমিকরা রয়েছে এই শ্রমিকরা কিন্তু বিক্ষোভ করছে এবং তাদের দাবি হচ্ছে যে হঠাৎ করে এই একটি কারখানা বন্ধ করে দিলে তাদের রুজির যে বিষয়টি সেটিতে তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো একটা বিষয় তারা আমাকে জানিয়েছে যে তাদের যদি এই কারখানা বন্ধ করে দিতে হয় তাহলে মালিককে কিছু দাবি দেওয়া পূরণ করতে হবে। সেই দাবি দেওয়া পূরণের মধ্যে তাদের যে বকেয়া বেতনগুলি রয়েছে সেই বেতনগুলিকে পরিশোধ করে দিতে হবে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু এইখানে আপনার এই সায়েন্স ল্যাব মোড় থেকে সোজা এই বাটা সিগন্যাল হয়ে সেই শাহবাগে যে রাস্তাটি গেছে এই রাস্তাটি পুরোটা কিন্তু বন্ধ হয়ে আছে, এখান থেকে কোনো যান চলাচল করতে পারছে না। এবং তারা এই রাস্তা কতক্ষণ বন্ধ করে রাখবে বা কতক্ষণ অবরোধ করে তারা বিক্ষোভ করবে সেটি কিন্তু এখনো তারা জানায়নি। তারা শুধু একটি বিষয়ে বলছে যে এই গার্মেন্টস কারখানার যে মালিক তিনি সশরীরে এখানে আসবেন এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার বিষয়ে তিনি যদি কোনো বিষয়ে আশ্বাস দেয় তাহলে সেই ভিত্তিতে তারা এই তাদের যে বিক্ষোভ সেটি উঠিয়ে নেবে বা রাস্তা অবরোধ ছেড়ে দিবে। তো এখনো পর্যন্ত তারা বিক্ষোভ করে চলেছে এবং শ্রমিকরা বলছে যে তাদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং তাদের যে কারখানা থেকে তাদেরকে বিদায় করে দেওয়া বা ছাঁটাই করা সেটি একটা সমঝোতার মাধ্যমে হতে হবে। তাদের কিছু নিয়ম পালন করতে হবে এবং তাদের বকেয়া পরিশোধ করতে হবে, নয়তোবা তারা এই বিক্ষোভ কতক্ষণ অবরত রাখবে সেটা এখনো জানায়নি। বিক্ষোভ চলেই যাচ্ছে। মামুন, এই ছিল এই সায়েন্স ল্যাব মোড় থেকে সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন সহ বিভিন্ন দাবি আদায়ে রাস্তা অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। যাচ্ছি পরের সংবাদে। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এক্ষেত্রে চীনের স্বার্থ জড়িত থাকলেও রোহিঙ্গার মতো দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এমন ইস্যু নিষ্পত্তির প্রস্তাব বাংলাদেশের গ্রহণ করা উচিত বলে মনে করেন তারা। সম্প্রতি চীনের বিশেষ দূত সান গুজিয়াং 3 দিনের সফরে ঢাকায় এসে গত মঙ্গলবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কিছু না জানালেও মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার ও বাংলাদেশকে কূটনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন। দেশটির এমন প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলেও রয়টার্সের খবরে জানানো হয়। কেবল বাংলাদেশ কিংবা মিয়ানমারই নয়, এই উদ্যোগ সফল হলে তার সুফল পাবে চীনও। এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখা, আঞ্চলিক রাজনীতি আর চীনের অর্থনৈতিক স্বাস্থ্য রক্ষার বিভিন্ন ইস্যু বিবেচনা করেই চীন এমন পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। চীনের এই এগিয়ে আসার পেছনে ভারতের সঙ্গে তাদের শীতল সম্পর্কের একটি যোগসূত্র থাকতে পারে বলেও মনে করেন তারা। এটা কিন্তু চীনের স্বার্থেও তাদের যে কানেক্টিভিটির প্ল্যানগুলো, ওয়ান রোড ওয়ান বেল্ট পলিসিগুলো, এগুলোর জন্য একটা স্থিতিশীল তাদের জন্য নেবারহুড প্রয়োজন। ভূকৌশলগত যে অবস্থান চায়না এবং ভারতের, সেখানে চায়না যদি বাংলাদেশের সাথে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যাটা যদি তারা সমাধান করে দিতে পারে তাহলে এই অঞ্চলের
স্ট্র্যাটেজিক যেই মুভ সেটার মধ্যে চায়না এগিয়ে যাবে। দীর্ঘদিন ধরে গলার কাটা হয়ে থাকা এই সমস্যাটি নিষ্পত্তির জন্য চীনের প্রস্তাবটি বাংলাদেশের লুফে নেওয়া উচিত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মিয়ানমারের উপর চীনের প্রভাব থাকায় এক্ষেত্রে তাদের পক্ষে ভূমিকা রাখা সহজ হতে পারে বলেও মনে করেন তারা। অন্য যে কোনো পক্ষ থেকে চাইনিজ মুভ বেশি ফলপ্রসূ হওয়ার এখানে সম্ভাবনা রয়েছে, যেহেতু এখনো পর্যন্ত মিয়ানমারের সমস্ত বিষয়ের উপরে চায়না ইজ ইন দ্য ড্রাইভিং সিট। আমি মনে করি যে চীন যে এখানে এই যদি সহযোগিতা করে সেটা বাংলাদেশের আমরা সেটাকে গ্রহণ করতে পারি। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর নির্যাতন থেকে জীবন বাঁচাতে গেল বছর ৬৯,০০০-এরও বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিনের বিকল্প হিসাবে ন্যাচারাল প্রিজারভেটিভ তৈরিতে সক্ষম হয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। সকালে BCSIR এর নিজস্ব ভবনে আয়োজিত খাদ্য শিল্প বিকাশে BCSIR এর প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন শীর্ষক কর্মশালায় এ তথ্য তুলে ধরেন IFSTর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মতিয়ার রহমান। এ সময় তিনি খাদ্যের পুষ্টি ও মান নির্ণয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আমরা আয়োডিন কিট তৈরি করেছি, ফরমালিন কিট তৈরি করেছি, আমরা নতুন একটা প্রিজারভেটিভ তৈরি করছি যেটা ফরমালিনের বিকল্প। এগুলো আমাদের খাদ্য শিল্প উন্নয়নে প্রচণ্ড অবদান রাখবে এবং মানুষের এবং আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু নিউট্রিশনাল ভ্যালু খুব কম এবং টক্সিসিটি নাই বললেই চলে, মাইক্রোবিয়াল লোড নাই বললেই চলে এবং এটা আমাদের জনস্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত সহ 12টি বই সহজীকরণের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসব বই আগামী বছরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কোচিং বাণিজ্য এবং নোট বই ও গাইড বই বন্ধের বিধান রেখে শিক্ষা আইন করা হচ্ছে, যেটি খুব শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে বলেও জানান তিনি। আমরা একটা আরো উন্নত মানের এবং সহজীকরণ করার চেষ্টা করব, যাতে ছেলেমেয়েরা চাপ বা বোঝা বোধ না করে, পাঠ্যপুস্তক সহজ হয়, পাঠ্যপুস্তক সে সহজে পড়ে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, গ্রহণ করতে পারে। সেই উদ্দেশ্যে পাঠ্যপুস্তককে সহজ করা হচ্ছে এবং যেখানে পাঠ্যপুস্তকের বোঝা বলে একটা কথা চালু হয়ে গেছে সেটা কমানোর জন্য আমরা কমাই নিয়ে আসতেছি। কোচিং বাণিজ্য, গাইড বই, নোট বই, এগুলোর সাথে যারা সম্পৃক্ত আছেন এগুলোর ব্যাপারে আমরা নতুন আইনের মধ্যে আমরা নিয়ে আসবো যে গাইড বই থাকবে না, কোচিং বাণিজ্য চলবে না এবং এই ধরনের বিষয়টা সম্পৃক্ত হবেন তার জন্য কঠোর শাস্তি, এই ব্যবস্থাগুলো আমরা আইন করে নিয়ে আসতেছি। বলিউডের খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না আর নেই। কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতা আজ সকালে 70 বছর বয়সে মারা যান। 1968 সালে মান কি বাত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখার পর 70 ও 80-র দশকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেতা। অভিনয় জীবনে 100টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিনোদ। হাত কি সাফাই চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য 1999 সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। এরপর 2007 সালে জি সিনে অ্যাওয়ার্ডও পান খান্না। 1997 সালে বিজেপির রাজনীতিতে যোগ দেওয়ার পরের বছর পাঞ্জাবের গুরুদাসপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পান তিনি। 1982 সালে অভিনয় থেকে 5 বছরের বিরতি নেওয়ার পর ফিরে এসে ইনসাফ, সত্যমেভ জয়তে চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ দিকে দাবাং, দাবাং 2, দিলওয়ালি, ওয়ান্টেডের মতো চলচ্চিত্রগুলোতে অভিনয় করেও খ্যাতি লাভ করেছেন বিনোদ খান্না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের জুলাই আগস্টের পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার মাধ্যমে সিরিজ স্থগিতের কথাটি সত্য নয় বলেও জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। সেই সাথে তিনি এও জানান,
পিসিবির অযৌক্তিক চাহিদা মেটাতে অনিরাপদ পাকিস্তানের সফরে কোনো প্রশ্ন ওঠে না বাংলাদেশের। এই ট্যুরটা আমাদের প্রাপ্য এখানে, কারণ এটা এফটিপি। তো এফটিপি অনুযায়ী এটা বাংলাদেশের সিরিজ, এটা পাকিস্তানের সিরিজ না। এমনকি আর একটু রেফারেন্স দিয়ে বলি, 2015 সালে কিন্তু তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল যে তারা গত 2 বছর 15, 16, 17 মানে এরপরে যে 2টা সিরিজ এখানে বাংলাদেশে তারা খেলবে, এবং এটা নিয়ে একটা ফিনান্সিয়াল ইস্যু ছিল, এটার একটা সেটেলমেন্টে সেটাও সেই সময় করা হয়েছিল এবং বলা হয়েছিল যে তারা 2017 সাল পর্যন্ত ঢাকাতেই খেলবে। মিডিয়া স্টেটমেন্ট অনুযায়ী তারা বলছে যে তারা হয়তো এই ট্যুর পোস্টপোন করেছে, বাট আমরা এখন অফিসিয়ালি কনফার্ম না। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুনামগঞ্জে গ্রাম পর্যায়ে ডিলার না থাকায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল না পৌঁছানোর অভিযোগ। হবিগঞ্জে পানিতে তলিয়ে ধানে পচন, কেটে ফেলতে হচ্ছে হাজার হাজার হেক্টর জমির ধান। দেশের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা। আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান, আপনি দরজাটা খুলে দেন, আবু বাজা তুমি সামনে দাঁড়িয়ে চলেছেন। স্বজনদের আহ্বান ও আত্মসমর্পণে সাড়া দেয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আস্তানার জঙ্গিরা। দ্বিতীয় দিনের মতো চলছে সোয়াতের অভিযান। ঢাকার কামরাঙ্গীরচর থেকে অপহরণের 24 দিন পর জুরাইন থেকে উদ্ধার করা হলো শিশু সুমাইয়াকে। এক নারী সহ 2 জন গ্রেফতার। এবং স্থানান্তর জটিলতার কারণে 1,500 কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল, দাবি চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের। ক্ষতিপূরণ না দিলে বিসিকের বিরুদ্ধে মামলার হুমকি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।